আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাসিক চক্রের কোন সময়ে সহবাস করলে বাচ্চা ধরে এবং কোন সময়ে সহবাস করলে বাচ্চা ধরে না। এখন এই যে কোন সময়ে সহবাস করলে বাচ্চা ধরে এবং কোন সময়ে সহবাস করলে বাচ্চা ধরে না, এই সম্পর্কে জানতে হলে মাসিক চক্র সম্পর্কে একটু বেসিক ধারণা থাকতে হবে। যে মাসিক চক্র আসলে কি? মাসিক চক্র হলো একটা মাসিক থেকে পরবর্তী মাসিকের যে দৈর্ঘ্য, যে সময়কাল, তাকেই মূলত মাসিক চক্র বলে। অর্থাৎ ১ম মাসিকের ১ম দিন থেকে শুরু করে পরবর্তী মাসিকের ১ম দিন পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালকেই মূলত মাসিক চক্র বলে। এখন মাসিক চক্র একেক নারীর ক্ষেত্রে একেক রকম হতে পারে। কারো ক্ষেত্রে মাসিক চক্র ২১ দিনের হতে পারে, কারো ক্ষেত্রে ২৮ দিনের হতে পারে, কারো ক্ষেত্রে ৩৫ দিনের মাসিক চক্র হতে পারে। তবে ২৮ দিনের মাসিক চক্র ধরে আমরা আজকে দেখব যে ২৮ দিনের মাসিক চক্রের কোন সময়ে সহবাস করলে বাচ্চা ধরবে এবং কোন সময়ে সহবাস করলে বাচ্চা ধরবে না। তাহলে একটা মাসিক চক্র যদি আমরা দেখি যে ২৮ দিনের একটা মাসিক চক্র, এইটা ধরলাম আমরা ২৮ দিনের একটা মাসিক চক্র, ১ থেকে ২৮ দিন। তাহলে একটা মাসিক চক্রকে ৪টা স্টেজে ভাগ করা হয়, ৪টা ভাগে ভাগ করা হয়। ৪টা ভাগের ১ম ভাগে হচ্ছে ব্লিডিং টাইম। এই সময় হচ্ছে ব্লিডিং হয়, অর্থাৎ রক্তক্ষরণ হয়। এজন্য এই সময়কালকে বলে ব্লিডিং ফেজ। ব্লিডিং ফেজ। এই সময় কি হয়? এই সময় মূলত এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ার থাকে যে ইউটেরাস বা জরায়ুর মধ্যে, এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে পড়ে যায়। ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে ছিঁড়ে বাহির হয়ে যায়। এই সময়কালটাকে মেনস্ট্রুয়েশন বা ব্লিডিং ফেজ বলা হয়। তাহলে এটা ধরলাম আমরা ১ থেকে ৫ দিন। এই ব্লিডিং ফেজটা আবার একেক নারীর ক্ষেত্রে একেক রকম থাকতে পারে। কারো ক্ষেত্রে ৩ দিন থাকে, কারো ক্ষেত্রে ৫ দিন থাকে, কারো ক্ষেত্রে ৭ দিন থাকে। এখন আমরা ধরলাম যে ৫ দিন। তাহলে ৫ দিন কি হয়ে গেল? ব্লিডিং হয়ে গেল, রক্তপাত হয়ে গেল। এই ৫ থেকে পরবর্তী ১৪তম দিন। এই ১৪তম দিন হচ্ছে যে একজন নারীর ইউটেরাস বা জরায়ুর ২ পাশে ২টি ডিম্বাশয় থাকে। ডিম্বাশয়ের ভিতরে কি ডিম্বাণু থাকে। এই ডিম্বাণু প্রত্যেক মাসে ২টো ডিম্বাশয় থেকে ১টা ডিম্বাণু পরিপক্ক হয়। এই ৫ থেকে ১৪তম দিনে এই ২টো ডিম্বাশয় থেকে ১টা ডিম্বাণু পরিপক্ক হয়। কয়দিন ধরে? এই ৫ থেকে ১৪তম দিনে। ১টা ডিম্বাণু পরিপক্ক হলো। তারপর যেই ঘটনা ঘটে সেইটাই হচ্ছে মূলত একটা নারীর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। এই ১৪ দিন ধরে যে এই যে ফলিকুলের ডেভেলপমেন্ট হলো, ফলিকুলগুলো বড় হলো, ডিম্বাণুগুলো বড় হলো। এই কারণে এই ৫ থেকে ১৪তম দিনকে বলে ফলিকুলার ডেভেলপমেন্ট ফেজ। ফলিকুলার ডেভেলপমেন্ট ফেজ। এই সময়ে ফলিকুলের ডেভেলপমেন্ট হয়, যে ডিম্বাণু এগুলোকে বলে ফলিকেলে, ফলিকুলের ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ ফলিকুলগুলো বড় হয়। এই কারণে এই ৫ থেকে ১৪তম দিন, এই দিনকে বলে ফলিকুলার ডেভেলপমেন্ট ফেজ। তাহলে এই যে ৫ থেকে ১৪তম দিনে একটা ডিম্বাণু পরিপক্ক হলো, এই ডিম্বাশয়ের মধ্যে ২টো ডিম্বাশয় থেকে ১টি ডিম্বাণু পরিপক্ক হলো। ১৪তম দিনের পরে এই পরিপক্ক ডিম্বাণুটি হচ্ছে, যেই পরিপক্ক ডিম্বাণুটি এই ডিম্বাশয়কে ফাটিয়ে এই ফ্যালোপিয়ন টিউবের মধ্যে যায়। এই ফ্যালোপিয়ন টিউবের মধ্যে গিয়ে অপেক্ষা করে। কার জন্য অপেক্ষা করে? শুক্রাণুর জন্য অপেক্ষা করে। এই যে ১৪তম দিনের পরে এই ওভারি বা ডিম্বাশয় ফাটিয়ে ডিম্বাণু যে ফ্যালোপিয়ন টিউবে গেল, এইটার নাম হচ্ছে ওভিউলেটরি ফেজ। এটাকে বলে ওভিউলেটরি ফেজ বা ওভুলেশন। ওভিউলেশন বাংলায় যাকে বলে ডিম্বপাত বা ডিম্বস্ফোটন। এইটাই হচ্ছে মূল দিন। এই দিনটাই হচ্ছে মূল। এই যে
ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের ভিতরে গেল, এটার নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের ভিতরে যে শুক্রাণুর জন্য অপেক্ষা করে, এটা কতক্ষণ অপেক্ষা করে? এটা হচ্ছে 24 থেকে 48 ঘন্টা। 24 থেকে 48 ঘন্টা একটা ডিম্বাণু শুক্রাণুর জন্য অপেক্ষা করে। এই 24 থেকে 48 ঘন্টার সময়ের মধ্যে যদি এই নারীর সাথে সহবাস হয় বা দৈহিক মিলন হয় বা যৌন মিলন হয়, এবং যৌন মিলনের ফলে যদি এই সার্ভিক্সের ভিতর দিয়ে অর্থাৎ জরায়ুর মুখের ভিতর দিয়ে এবং এখান দিয়ে যদি কোনো শুক্রাণু এই ডিম্বাণুর সাথে মিলন হয়, এই ডিম্বাণু এবং এই শুক্রাণুর সাথে যদি মিলন হয়, তাহলে এখানে কি একটা জাইগোটের সৃষ্টি হয়। এই জাইগোটটা পরবর্তীতে আস্তে আস্তে বড় হয়ে ধাপে 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 এই এন্ডোমেট্রিয়ামের লেয়ারের উপর এসে পতিত হয় বা ইমপ্ল্যান্টেশন হয়। এইখান থেকেই মূলত বাচ্চা একটা বড় হয়ে যায়। তাহলে কোন সময় সহবাস করলে বাচ্চা ধরার সম্ভাবনা সবচাইতে বেশি? 100 এর মধ্যে 100% বাচ্চা ধরে, সেটা হচ্ছে এই ওভুলেশনের পর থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি সহবাস করা হয়। এই যে ওভুলেশন বা ডিম্বপাত হলো, এই যে ওভারিকে ফাটিয়ে যে ডিম্বাণু এই ফ্যালোপিয়ান টিউবের ভিতরে গেল, সেইখানে যদি এই ওভাম এবং স্পার্ম, এই যে ডিম্বাণু ওভাম এবং পুরুষের স্পার্মের যদি মিলন হয়, এই ওভাম এবং স্পার্মের মিলন হওয়ার ফলেই এখানে জাইগোট সৃষ্টি হয় এবং সেইখানে বাচ্চা তৈরি হয়। তাহলে কোন সময় এটা তৈরি হলো? 14তম দিনের পরে, যখন ওভিউলেশন হলো, ওভিউলেশন হওয়ার পরে যখন সেইটা ডিম্বাশয় থেকে ডিম্বাণু চলে গেল ফ্যালোপিয়ান টিউবে, ওই যে 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করে শুক্রাণুর জন্য, ওই সময়ে যদি শুক্রাণু সেখানে যায়, এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় বাচ্চা হওয়ার একটা মাসিক চক্রে। তাহলে মাসিক চক্রের কততম দিনে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি? 14তম দিনের পরে যে ওভিউলেশন ফেজ বা ওভিউলেটরি ফেজ বা ডিম্বস্ফোটন ফেজ, এই সময়টাতে হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তারপরের যে ফেজ 14 দিনের পরে পরবর্তী 28 দিন পর্যন্ত, এই ফেজটাকে বলে সিক্রেটরি ফেজ। সিক্রেটরি ফেজ। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে এই মাসিক চক্রের এ টু জেড একটা ভিডিও দেওয়া আছে। মাসিক চক্রের কোন সময় কোন হরমোন আসে, কোন হরমোনের কারণে এই ফলিকুলগুলো বড় হয়, এবং এই ফলিকুলগুলো বড় হওয়ার পাশাপাশি যে এন্ডোমেট্রিয়াম লেয়ার ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, এই এন্ডোমেট্রিয়াম লেয়ার আবার কোন হরমোনের কারণে আবার পুরুত্ব হয়, এই পুরু হয়, এবং এই সিক্রেটরি ফেজে কি হয়, ওভুলেটরি ফেজে কি হয়, ফলিকুলার ফেজে কি হয়, ব্লিডিং ফেজে কি হয়, এই বিস্তারিত ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে। সেখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পারেন। এখানে আমি বিস্তারিত আলোচনা করতেছি না, শুধু বেসিক একটা ধারণা দিতেছি। তাহলে এই যে 14তম দিনের পরে ওভুলেশন হলো, ওভুলেশন হওয়ার পরে যদি এই 24 থেকে 48 ঘন্টার মধ্যে শুক্রাণু এখানে আসে, তাহলেই হচ্ছে এইটাই হচ্ছে সবচাইতে সঠিক সময় একটা বাচ্চা ধরার জন্য। কিন্তু এই যে ওভুলেশন বা ডিম্বস্ফোটন, এটা এক এক নারীর ক্ষেত্রে এক এক রকম হতে পারে। আমি ওই যে বলেছি যে মাসিক চক্রের দৈর্ঘ্য এক এক নারীর এক এক রকম হতে পারে। কারো ক্ষেত্রে 21 দিনের, কারো ক্ষেত্রে 28 দিনের, কারো ক্ষেত্রে 35 দিনের। সেই হিসেব করে মূলত যে একটা হিসাব, গড় একটা হিসাব করে যে 28 দিনের মেনস্ট্রুয়াল সাইকেল যদি হয়, তাহলে এই যে 14তম দিনে ওভুলেশন হলো, এই ওভুলেশনের দিনের পরের 5 দিন এবং ওভুলেশনের আগের 5 দিন, অর্থাৎ ওভুলেশন যেদিন হলো তার পরের 5 দিন এবং তার আগের 5 দিন, এই সময়টাতে যদি সহবাস করে, তাহলে তার বাচ্চা ধরার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। এটা যদি 28 দিনের একটা মাসিক চক্র আমি ধরি, তাহলে 14তম দিনের ওভুলেশন হলো, তার পরের 5 দিন, 14 থেকে পরের 5 19তম দিন এবং আগের 5 দিন যদি, তাহলে 9তম দিন। তাহলে 9তম দিন থেকে 19তম দিন, 9তম দিন থেকে 19তম দিন, এইটাই হচ্ছে বাচ্চা ধরার জন্য সবচাইতে সঠিক সময়। তাহলে কি দেখলাম যে মাসিক চক্রের
কোন সময়ে সহবাস করলে বাচ্চা ধরবে? এই মাসিক চক্রে একটা 28 দিনের মাসিক চক্রের 9তম দিন থেকে 19তম দিন এর মধ্যে যদি সে সহবাস করে তাহলে বাচ্চা ধরার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং মেডিকেলের ভাষায় এই 9 থেকে 19তম দিন যে এই সময়কালটাকে বলে আনসেফ পিরিয়ড। এই 9 থেকে 19তম দিনকে বলে আনসেফ পিরিয়ড। আনসেফ পিরিয়ড অর্থাৎ যে সময় বাচ্চা ধরে তাকে বলে আনসেফ পিরিয়ড, অর্থাৎ অনিরাপদ সময়। আর এই যে 1 থেকে 8তম দিন অথবা 9তম দিনের আগে, আর এই যে 19তম দিনের পরে 20তম দিন থেকে 28তম দিন, এই যে এই সময়কালটা আর এই যে এই সময়কালটা, এই সময়কালটাকে বলে সেফ পিরিয়ড। সেফ পিরিয়ড অর্থাৎ নিরাপদ সময়। অর্থাৎ এই সময় সহবাস করলে, এই সময় ইন্টারকোর্স করলে বাচ্চা ধরবে না। তাই মেডিকেলের ভাষায় হচ্ছে যে সময়টাতে সহবাস করলে বাচ্চা ধরে না সেই সময়টাকে নিরাপদ সময় বলে, আর যে সময়টাতে সহবাস করলে বাচ্চা ধরে সেই সময়টাকে বলে আনসেফ পিরিয়ড। তাহলে যারা বাচ্চা চায়, যারা চায় যে কনসিভ করব, কনসিভ যারা করবে তারা হচ্ছে যে এই 9তম দিন থেকে 19তম দিনের মধ্যে যদি সহবাস করে তাহলে বাচ্চা ধরবে। আর যারা বাচ্চা না চায়, যারা চায় না যে কনসিভ করুক, কনসিভ যারা চায় না, কনসিভ নেগেটিভ, তারা হচ্ছে এই 1তম দিন থেকে 8তম দিন এবং 20তম দিন থেকে 28তম দিন এই সময়ে যদি সহবাস করে তাহলে বাচ্চা হবে না, যারা বাচ্চা না চায়। তাহলে এই 9তম দিন থেকে 19তম দিন এইটাকে বলে হচ্ছে আনসেফ পিরিয়ড এবং এই সময়কালকে বলে সেফ পিরিয়ড। তাহলে এই যে সেফ পিরিয়ড, আনসেফ পিরিয়ড দেখলাম যে মাসিক চক্রের কোন সময়ে আসলে সহবাস করলে বাচ্চা ধরে। মূল সময় হচ্ছে যে যেদিন ডিম্বস্ফোটন হবে বা ওভুলেশন হবে তার থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি সহবাস করে। এখন কার ডিম্বস্ফোটন কবে হবে সেটা তো আসলে কেউ জানে না। এখন একজনের ডিম্বস্ফোটন কবে হবে, যে কবে ওভিউলেশন হবে সেই ডেট বা সেই তারিখ যদি হিসেব করতে পারে একজন নারীর জন্য ওভিউলেশনের গুরুত্ব অপরিসীম। কাজেই ওভিউলেশন ডেট জানা বা এটা নির্ধারণ করা, এটা কবে হবে সম্ভাব্য একটা ডেট যদি কেউ জানে তাহলে তার জন্য কনসিভ করা সবচাইতে সহজপ্রাপ্য হয়ে যায়। কাজেই এই ওভিউলেশন ডেটটা জানা একটা জরুরি বিষয়। এখন তাহলে আমরা দেখি যে ওভিউলেশন ডেট বা ওভিউলেশনের সময় এটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়, কিভাবে বোঝা যায় যে আসলে মাসিক চক্রে কোন সময় কোন দিন আসলে ওভিউলেশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ওভিউলেশনের কিছু সাইন সিমটম আছে, কিছু লক্ষণ আছে। আজকের ভিডিওতে আমি সেগুলো আলোচনা করব না। আজকের ভিডিওতে শুধু দেখাবো যে ওভিউলেশন বা ডিম্বস্ফোটন এটা একটা মাসিকের কততম দিনে হতে পারে। 35 দিনের একটা মেনস্ট্রুয়াল সাইকেল হিসাব করি, ধরলাম 35 দিনের একজন নারীর মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র হলো 35 দিন। এটা হচ্ছে 35 দিনের একটা মাসিক চক্র, 1 থেকে 35 দিন এই মাসিক চক্রের লেন্থ বা দৈর্ঘ্য। এখন মাসিক চক্রের দৈর্ঘ্যের হিসাবে ওভিউলেশন ডেট বের করা হচ্ছে যে এই প্রথম মাসিকের প্রথম দিন থেকে শুরু করে দ্বিতীয় মাসিকের প্রথম দিন পর্যন্ত যে ডেট, এটা হচ্ছে মাসিক চক্র। এখন ওভুলেশন ডেট বের করা হয় যে দ্বিতীয় মাসিক চক্রের প্রথম দিন থেকে 14 দিন বিয়োগ করতে হয়, মানে 14 দিন পিছিয়ে আসতে হবে। এখন ধরলাম যে 35 দিনের মাসিক চক্র, এইখান থেকে যদি আমি 14 দিন পিছিয়ে আসি, মানে দ্বিতীয় মাসিক চক্রের প্রথম দিন থেকে 14 দিন পিছিয়ে আসতে হবে। এই পর্যন্ত যদি আমার 14 দিন হয় তাহলে 35 থেকে যদি আমি 14 দিন বিয়োগ দিই তাহলে কয় দিন হয়? 21 দিন। তাহলে 21তম দিনে গিয়ে ওভুলেশন ডেট হবে। ওভুলেশন ডেট হবে মূলত 21তম দিন। তাহলে 35 দিনের মাসিক সাইকেলে বা 35 দিনের মাসিক চক্রে ওভুলেশন ডেট হবে 21তম দিন। এখন মাসিক চক্র যদি 28 দিনের হয়
28 দিনের মাসিক চক্র হলে তার ওভিউলেশন কয় তারিখে হবে? 28 দিনের মাসিক চক্র। তাহলে এখান থেকে যদি আমরা 14 দিন পিছিয়ে আসি তাহলে হবে হচ্ছে 14তম দিনে ওভিউলেশন, অর্থাৎ 28 মাইনাস 14, তাহলে তার ওভিউলেশন ডেট হবে 14তম দিনে। আবার একজনের মাসিক চক্র যদি 21 দিনে হয়, ধরলাম 21 দিনের একটা মাসিক চক্র, 21 দিন, তাহলে শেষ মাসিক চক্রের প্রথম দিন থেকে 14 দিন আমি পিছিয়ে আসলাম। 14 দিন যদি পিছিয়ে আসি, 14 দিন, তাহলে 21 মাইনাস 14 কয় দিন? 7তম দিন। 7তম দিনে তার ওভিউলেশন হবে। তাহলে এইটাই হচ্ছে মূলত ওভিউলেশন সিস্টেম, ওভিউলেশন গণনা করার নিয়ম। ওভিউলেশন গণনা করার নিয়ম হচ্ছে যে দ্বিতীয় মাসিকের প্রথম দিন থেকে 14 দিন বিয়োগ। প্রথম মাসিক থেকে যে দ্বিতীয় মাসিক হয়, সেই দ্বিতীয় মাসিকের দিন থেকে 14 দিন বিয়োগ করতে হবে। 35 দিনের মাসিক চক্র হলে, অর্থাৎ 35 থেকে 14 বিয়োগ করলে যেই কয়দিন পিছিয়ে আসবে সেটাই হচ্ছে ওভুলেশন ডেট। আশা করি বোঝাতে পেরেছি যে ওভুলেশন ডেট আসলে কিভাবে ক্যালকুলেশন করে। তাহলে মাসিকের কোন সময় সহবাস করলে বাচ্চা ধরে এবং কোন সময় সহবাস করলে বাচ্চা ধরে না, এবং ওভিউলেশন ক্যালকুলেশন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিতে পেরেছি আজকের এই ভিডিওটি থেকে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো যারা অনেক দিন ধরে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু আসলে জানে না যে মাসিকের কোন সময় সহবাস করলে আসলে বাচ্চা ধরবে, তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হতে পারে। কাজেই অনুরোধ করে বললাম ভিডিওটি পারলে একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।